এবার ব্যাপারটা হচ্ছে দেখো আগের পদে একটা এআর আছে, এখানে একটা এআর, এখানে আর এর ভ্যালুটা মাইনাসে আছে। আমরা পড়াশোনা করছিলাম গুণোত্তর প্রগতি। দেখো এই অঙ্কটা ভীষণ মজাদার আর খুবই কনসেপচুয়াল। কি দেওয়া আছে? দেওয়া আছে যে কয়েকটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জিপিতে আছে, তাহলে তাদের বাহুর দৈর্ঘ্যগুলো কিসে থাকবে? জিপিতে থাকবে, এপিতে থাকবে, নাকি কোনো সিরিজেই থাকবে না? ঠিক আছে, তো এইটার উত্তর দিতে গেলে আমাদেরকে প্রথমে ভাবতে হবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলগুলো আমরা কি ধরবো। ধরি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য A1, পরেরটার A2, তারপরেরটা A3, তারপরেরটা A4, এইরকম। তো আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে যে এদের যে ক্ষেত্রফলগুলো হবে, আমি এখানে এরিয়া বলে লিখছি, ঠিক আছে, আর এটা সাইডস বলে লিখছি। তো এরিয়া যেগুলো হবে সেগুলো কত হবে? A1 স্কোয়ার, A2 স্কোয়ার, A3 স্কোয়ার, A4 স্কোয়ার, এরকমভাবে চলতে থাকবে। বলা আছে এই যে ক্ষেত্রফলগুলো এইগুলো জিপিতে আছে। জিপিতে থাকার মানেটা কি? মানে একটা কমন রেশিও এদের মধ্যে আছে, যেটা গুণ হতে হতে যাচ্ছে বা ভাগ হতে হতে যাচ্ছে, হোয়াট এভার, ঠিক আছে। তো এবার এটার মানেটা কি দাঁড়ায়? এটার মানে আমরা লিখতে পারি যে A2 স্কোয়ার বাই A1 স্কোয়ার ইকুয়ালস টু A3 স্কোয়ার বাই A2 স্কোয়ার, যেটা আমার কাছে দেওয়া আছে আর কি। তো এটা ইজিক্যাল টু যদি আমরা আর লিখি, যেটা কমন রেশিও, তাহলে দেখো আমরা এই সমীকরণটাই, যে এখান থেকে এতটা আমরা যে সমীকরণটাকে পেয়েছি, এই সমীকরণটাকে আমরা দুদিকে যদি বর্গমূল করে নিই, তাহলে আমাদের কি দাঁড়ায় যে A2 বাই A1 ইকুয়ালস টু A3 বাই A2, দুদিকেই আমরা রুট করে নিচ্ছি। আর এর ফলে এইটার ভ্যালু আমাদের কাছে কি দাঁড়াবে? এটার ভ্যালু, যেহেতু দুটোর ভ্যালুই আর ছিল স্কোয়ারের অংশটাতে, তাহলে রুট করে দিলে আমাদের কি থাকবে? বর্গটা উঠে যাবে, অর্থাৎ এখানে আরেরও বর্গমূল হয়ে যাবে, অর্থাৎ এটা হবে রুট আর। অর্থাৎ এখানে দেখো আমরা সরাসরি বাহুর দৈর্ঘ্যগুলো পেয়ে গেলাম। বাহুর দৈর্ঘ্যটাও দেখা যাচ্ছে আমাদের একটা কমন রেশিও ফলো করছে, অর্থাৎ এটাও জিপিতেই পাওয়া যাবে। এমনকি এটা যদি তোমরা পরিসীমা দিয়েও দেখো, তাহলে সেটাও আমাদের কিন্তু জিপিতেই আসবে। নেক্সট অঙ্কটা ভীষণই ইন্টারেস্টিং। দেখো এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে এবিসিডি একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রর বাহুগুলোর ঠিক মধ্যবিন্দুগুলোকে যোগ করে আমরা ইএফজিএইচ আরেকটা বর্গক্ষেত্র পেয়েছি, এবং ইএফজিএইচ এর মাঝের বিন্দুগুলোকে যোগ করে আমরা আইজেকেএল পেয়েছি। এরকমভাবে আমরা মোট 5টা বর্গক্ষেত্র তৈরি করেছি। দেওয়া আছে যে বাইরের যে বর্গক্ষেত্রটা তার একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর জানতে চেয়েছে যে এই সব বর্গক্ষেত্রগুলো, অর্থাৎ এই ঠিক 5টা বর্গক্ষেত্রের মোট ক্ষেত্রফল কত। হঠাৎ করে মনে হতে পারে যে পড়াচ্ছিলাম তো জিপি, কেন হঠাৎ করে বর্গক্ষেত্র নিয়ে পড়লাম? এটা তো জ্যামিতির পার্ট। না, এই অঙ্কটাকে আমরা জিপি দিয়ে সলভ করবার চেষ্টা করব, এবং আমি দেখিয়ে দেবো যে তাতে সলভ করতে খুব কম সময় লাগবে এবং খুব দ্রুত হবে। কিন্তু তার আগে আমরা এই যে বলছি যে জিপি দিয়ে সলভ করব, সেটা কেন বলছি সেটা একবার জেনে নিই। আমরা এই যে বর্গক্ষেত্রগুলো আছে পরপর, তার একটার সঙ্গে আরেকটার ক্ষেত্রফলের কি সম্পর্ক, বাহুর দৈর্ঘ্যেরই বা কী সম্পর্ক, সেই জিনিসটা বার করব। তাহলে প্রথমে ধরো আমার এখানে যেটা দেওয়া আছে সেটা আমি ধরছি না। প্রথমে আমরা দেখছি যে এই যে বাইরের যে বর্গক্ষেত্রটা, তার একটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এ। বোঝা গেল? তার একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তার ক্ষেত্রফল কত হবে? আমি এখানে এরিয়াটা লিখছি। তাহলে এরিয়া অফ এবিসিডি কত হবে? না, এরিয়া অফ এবিসিডি দাঁড়াবে হচ্ছে আমার এ স্কোয়ার। আমরা জানি বাহু গুণিত বাহু। এবার দেখো যে এইটা যদি এবি হয়, তাহলে এ এফ বা এ ই এটার ভ্যালু কত? এফ বা এ ই এটা হবে কত? না, A/2। আমি লিখছি এ ই ইজকাল টু A/2। এবার এইটা A/2 হলে দেখো এইটাও A/2 হচ্ছে, অর্থাৎ আমি এটা যেহেতু মধ্যবিন্দু বলেছি, আবার এটাও হচ্ছে A/2। তাহলে এইটা অর্থাৎ ইএফ, এটা কি দাঁড়াচ্ছে? এটা একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দাঁড়াচ্ছে। অর্থাৎ এই ইএফ এর ভ্যালুটা আমরা কিভাবে পাবো? না, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে আমরা লিখবো দুটোই A/2 তার হোল স্কোয়ার প্লাস A/2 তার হোল স্কোয়ার। এটা আমাদের বার করার দরকারই নেই, ঠিক আছে। এটা কেন বার করার দরকার নেই সেটা আমরা দেখব, কারণ আমাদেরকে তো ফাইনালি ইএফজিএইচ এর ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে এরিয়া অফ ইএফজিএইচ এটা যদি আমরা বার করি, সেটা আমরা কি করব? না, সিম্পলি এই ইএফ এর যে ভ্যালুটা সেইটা
স্কোয়ার করে দেবো, কারণ আমরা জানি যে কোনো একটা বাহু পেয়ে গেলেই তার স্কোয়ার করে ফেললেই আমরা তার ক্ষেত্রফলটা বার করতে পারবো। অর্থাৎ EFGH এর ক্ষেত্রফলটা আমাদের কাছে কী দাঁড়াবে, এই রুটটা আমাদের কাছে উঠে যাবে, অর্থাৎ পড়ে থাকবে a/2 তার হোল স্কোয়ার প্লাস a/2 তার হোল স্কোয়ার। অর্থাৎ আমার এখানে কি আসবে, 2 ইন্টু, ভালো করে দেখি, 2 ইন্টু a²/4, কারণ এটার ভ্যালু a²/4, এটার ভ্যালু a²/4, অর্থাৎ এটা কেটে গিয়ে দাঁড়াবে a²/2। আমি কোনো সংখ্যা, যে সংখ্যাটা এখানে এর তো একটা ভ্যালু দেওয়া আছে, আমি সেটা নিয়ে এই জন্য শুরু করিনি কারণ আমরা একটা জেনারেলাইজ স্ট্রাকচার তৈরি করতে চাইছি। দেখো একটা ভালো জিনিস, যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a² হলে তার ভেতরে তার মধ্যবিন্দুগুলোকে জুড়ে যে বর্গক্ষেত্রটা আমরা পাচ্ছি সেটা দাঁড়াচ্ছে, তার এরিয়াটা দাঁড়াচ্ছে ঠিক তার অর্ধেকটা। দেখো সেম রুলটা কিন্তু আমাদের তৃতীয় বর্গক্ষেত্রটার ক্ষেত্রেও অ্যাপ্লাই হবে, অর্থাৎ বাইরের যে বর্গক্ষেত্রটা আমরা পাচ্ছি অর্থাৎ EFGH, এইটার যা ক্ষেত্রফল হবে তার মানে তার ভেতরে যে বর্গক্ষেত্রটা তৈরি হয়েছে JKLI বা IJKL, এইটার ক্ষেত্রফলটাও কি হবে না EFGH এর ঠিক অর্ধেক হবে। এইভাবে আমরা একটা এই যে এরিয়াগুলোর একটা জিপি সিরিজ তৈরি করে ফেলতে পারি, যার প্রথমটা হচ্ছে a², দ্বিতীয়টা হচ্ছে a²/2, তারপরেরটা হচ্ছে অর্থাৎ IJKL এরটা আমরা পাচ্ছি a²/4, এবং তার ভেতরে যেটা আছে অর্থাৎ IJKL MNOPটা আমরা পাবো a²/8, তারপরেরটা আমরা পাবো a²/16। বোঝা গেল? এবার এই যে সিরিজটা আমাদের কাছে আছে 5টা বর্গক্ষেত্র দিয়ে তৈরি করেছি, এদের ক্ষেত্রফলগুলোর যোগফল আমরা SN এর সূত্র ধরে করে ফেলবো, আর সেখানে এর ভ্যালুটা পুট করে দিলেই উত্তর বেরিয়ে যাবে। আমরা ঝট করে সেটা করে ফেলি। আশা করি ওপরের পার্টটা মুছলে আর কারোর অসুবিধা নেই, আমি ওপরের পার্টটা মুছে অঙ্কটা করছি। তো আমরা কি জানি SN মানে কি, এই যে 5টার যোগফল সেটা আমরা কিভাবে বার করব না, SN মানে হচ্ছে a ইন্টু 1 মাইনাস r⁴n বাই 1 মাইনাস r। তো এখানে r এর ভ্যালুটা আমরা কি পাচ্ছি, দেখো এখানে আমি সিরিজটা লিখে রেখেছি, r এর ভ্যালুটা আমরা কি পাচ্ছি না হাফ করে করে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আমরা সেটা বসাবো। আর এর ভ্যালুটা কত, দেখো এখানে সিরিজটা আমরা কি দিয়ে করেছি, আমরা ক্ষেত্রফলগুলোকে বসিয়ে একটা সিরিজ তৈরি করেছি, অর্থাৎ এখানে a² যেটা অর্থাৎ ক্ষেত্রফলের যে ভ্যালুটা সেইটা কিন্তু আমার এর ভ্যালুটা যাবে। এখানের a আর এখানের a এই দুটো এক নয়, কিন্তু এটা আমি সূত্রের যে ফার্স্ট টার্ম সেইটা বোঝানোর জন্য a লিখেছি, ঠিক আছে। এই a² কিন্তু আমাদের ক্ষেত্রফলের, ফলে আমাকে এখানে এর ভ্যালু হিসেবে বসাতে হবে প্রথম যে ক্ষেত্রফলটা, অর্থাৎ প্রথম ক্ষেত্রফলটা কত না, বাইরের যে ক্ষেত্রফলটা আমরা জানি সেটা অর্থাৎ 5 × 5 = 25, তাহলে প্রথমটা বসালাম 25 ইন্টু 1 মাইনাস আর এর ভ্যালু যেহেতু হাফ টু দি পাওয়ার 5, আর নিচে বসবে 1 মাইনাস হাফ। এনের ভ্যালু 5 আমরা কেন নিলাম, কারণ এখানে আমরা দেখতেই পাচ্ছি যে 5টা বর্গক্ষেত্র আছে, আমাদের সিরিজটার টোটাল টার্মের সংখ্যা হচ্ছে 5, অর্থাৎ আমরা এখানে 5 বসিয়েছি। তাই তো এইটা সমাধান করলে আমাদের বেরোবে 45 হোল 15/16, এইটা বর্গ একক বা আমরা লিখতে পারি যে স্কোয়ার ইউনিট। এই রকম কোনো অঙ্ক দিলে আমরা প্রথমে এই মানটা না বসিয়ে আমরা যেটা করব, আমরা এই একটা বর্গক্ষেত্রের সঙ্গে আরেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা একটা বর্গক্ষেত্রের পরিসীমার সঙ্গে আরেকটা বর্গক্ষেত্রের পরিসীমা, এদের মধ্যে কি সম্পর্ক আছে সেইটা আগে খুঁজে বার করব, তারপর সেটাকে সিরিজে ফেলে আমরা উত্তরগুলো করব। আগের অঙ্কটার মতোই আমরা আরেকটা অঙ্ক দেখে নিচ্ছি, এবারে আর বর্গক্ষেত্র নয়, এবারে আমরা সমবাহু ত্রিভুজ নিয়ে কাজটা করব। দেখো এখানে ABC একটা সমবাহু ত্রিভুজ, আর এই প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুগুলো জুড়ে আমরা তৈরি করেছি DEF, তার মধ্যবিন্দুগুলো জুড়ে আমরা তৈরি করেছি GHI, তার মধ্যবিন্দুগুলো জুড়ে আমরা তৈরি করেছি JKL। এখানে 4টে মোট ত্রিভুজ আমরা তৈরি করেছি। এবার আমাদেরকে ওই একই রকম বলা আছে যে বাইরের যে সমবাহু ত্রিভুজটা আছে অর্থাৎ ABC, তার বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে, এবং আমাদেরকে এই সবগুলো এই যে 4টে ত্রিভুজ তৈরি হলো তাদের মোট ক্ষেত্রফলটা বার করতে হবে। তো এখানেও আমরা সরাসরি বাহুর দৈর্ঘ্যটাকে কাজে না লাগিয়ে প্রথমে আগে দেখে নিই যে এদের ক্ষেত্রফলের মধ্যে সম্পর্কটা কি আছে। দেখো আমরা জানি যে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য যদি a হয়, এটা যদি বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে তার ক্ষেত্রফল কত হয়, তার ক্ষেত্রফল হয় বা এরিয়া হয় আমরা জানি √3/4 × a²।
এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই যে এবিসি যে আমার কাছে ত্রিভুজটা আছে তার বাহুর দৈর্ঘ্যটা যদি আমরা এ ধরে নিই, তাহলে আমরা কি পাবো, আমরা এবিসির যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি এটা লিখতে পারি √3/4 a স্কোয়ার। এবার এরিয়া অফ ডিএফ আমরা কি লিখব, ট্রায়াঙ্গেল ডিএফ, এইটা কি লিখব না, এখানে বাহুর দৈর্ঘ্যটা কত হবে, এই যে ডিএফ এর বাহুর দৈর্ঘ্যটা কত হবে, আমরা দেখব যে ডিএফ এর বাহুর দৈর্ঘ্যটা হবে ঠিক অর্ধেক এবিসির বাহুর দৈর্ঘ্যর অর্ধেক। কেন হবে না, সেটা একটা ছোট্ট প্রমাণ উপপাদ্যের মতো করে আমরা করে নিতে পারি, বা আমি জাস্ট বলে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো। সেটা হচ্ছে, এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয় তার মধ্যবিন্দুগুলোকে আমরা যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দুটাকে জুড়ে দিলে যে ডিই বাহুটা আমরা পাবো, সেই ডি বাহুটা হচ্ছে আমাদের কি হবে না, বিসি এর সমান্তরাল হবে। ঠিক আছে, একই রকমভাবে এই যে ডিএফ বাহুটা সেটা এবি এর সমান্তরাল হবে, কারণ আমরা জানি এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই সত্য যে কোনো ত্রিভুজের দুটো মধ্যবিন্দু যদি আমরা জুড়ে দিই বাহুর, তাহলে সেটা তৃতীয় বাহুটার সঙ্গে সমান্তরাল হয়, তাহলে এক্ষেত্রেও সেটা হবে। অর্থাৎ আমরা ভেতরে যে জিনিসটাকে পাবো সেটা হচ্ছে একটা সামান্তরিক, অর্থাৎ বিএফডিই এটা একটা সামান্তরিক পাবো। তাহলে সামান্তরিক হওয়ার অর্থটাই হলো যেখানে ইডি ইকুয়ালস টু বিএফ হবে, আর আমরা জানি বিএফটা কি, বিএফটা হচ্ছে ঠিক এর অর্ধেক, সেই কারণেই আমাদের ডিটা হয়ে যাবে এর অর্ধেক। এইটা যদি আমরা পরিষ্কার বুঝতে পারি তাহলে আমরা এখানে কি বসাবো, আমরা √3/4 আর এখানে এর ভ্যালু বসাবো a/2 তার হোল স্কোয়ার। বোঝা গেল? অর্থাৎ আমাদের এইটা কত আসছে না, এইটা আমাদের কাছে আসছে √3/4 ইন্টু a²/4। সেম ওয়েতে তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এই যে এবিসির মধ্যবিন্দুগুলোকে জুড়ে আমরা যে ত্রিভুজটা পেলাম ডিএফ, তার এরিয়াটা কি হচ্ছে না, 4/1 হচ্ছে। সেম ওয়েতে তার মানে এই যে HGI বা IGH যে ত্রিভুজটা আমরা পাচ্ছি তার ক্ষেত্রফলটাও এই এরিয়া অফ ডিএফ এর ঠিক 4/1 হবে। অর্থাৎ এখানে আমরা কমন রেশিওর প্যাটার্নটা বুঝতে পেরে গেছি, আমরা বুঝতে পেরে গেছি যে এদের এরিয়াগুলো আসলে 1/4 করতে করতে কমতে কমতে যাবে, তাই তো? অর্থাৎ আমরা বলতে পারি যে এখানের যে কমন রেশিও আর সেটার ভ্যালু আমরা পাবো 1/4। আর এখানের যে এরিয়াটা আছে, প্রথমটার যে এরিয়াটা আছে সেই এরিয়াটা আমাদের এখানে শুরুর সংখ্যাটা, তাই তো? তাহলে এর ভ্যালু আমরা লিখবো, সেই এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম এর ভ্যালু, আমি এখানে লিখে রাখছি ফার্স্ট টার্ম যে এটা, সেই এটা আমরা কত পাবো না, সেই এটা পাবো √3/4 ইন্টু এখানে দেওয়া আছে, এখানে এই যে এবিসি এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেন্টিমিটার, অর্থাৎ এখানে 16 সেন্টিমিটার তার স্কোয়ার। অর্থাৎ আমরা এর ভ্যালু পাবো বেসিক্যালি 64√3 সেন্টিমিটার স্কোয়ার। এরপর আমরা কি করব, আমরা এসএন এর ভ্যালুটা এই এর ভ্যালু আর আর এর ভ্যালু বসিয়ে পেয়ে যাব। অর্থাৎ আমরা এখানে এসএন এর ভ্যালুটা পাচ্ছি এসএন ইজকাল টু এ ইন্টু 1 - r⁴ বাই 1 - r। এটা ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, তাহলে এর ভ্যালুটা কি দেওয়া আছে, এর ভ্যালুটা হচ্ছে 64√3 ইন্টু 1 - 1/4 তার হোল টু দি পাওয়ার কত হবে, এখানে এন এর ভ্যালু কত, এখানে এন এর ভ্যালু হচ্ছে 4, কারণ আমরা 4টে এরকম ত্রিভুজ পাচ্ছি, মানে আমাদের সিরিজটা 4টে যাচ্ছে, 4টে টার্ম তৈরি করছে, তাহলে সেটা বাই 1 - 1/4। এটাকে যদি আমরা সমাধান করি আমরা পাবো 1344√3 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ এই এবিসি ডিএফ জিএইচআই জেকেএল এই প্রত্যেকটা 4টে যে ত্রিভুজ আমরা পাচ্ছি, 4টে ত্রিভুজের মোট ক্ষেত্রফলটা হচ্ছে এইটা 1344√3 সেন্টিমিটার স্কোয়ার। দেখো অঙ্কগুলোর ক্যালকুলেশন আমি আলাদা করে দেখাচ্ছি না, কারণ আমি ধরে নিচ্ছি যে ক্যালকুলেশনের পার্টটা তোমরা করতে পারবে, আর ভিডিওর মধ্যে ক্যালকুলেশনগুলো করে দেখাতে গেলে অনর্থক ভিডিওটা অনেক বড় হবে এবং বোরিংও হবে। আর যে যত দ্রুত ক্যালকুলেশনটা করতে পারবে বুঝবে যে তার প্রস্তুতি তত জোরদার হয়েছে। যাই হোক, আমরা নেক্সট যে অঙ্কটা করব সেই অঙ্কটাতে আমরা একটু এতক্ষণ ধরে যে ধরনের অঙ্কগুলো করছিলাম সেটার থেকে একটু অন্য রকমের অঙ্ক করব। প্রথমে আমরা একটা জেনারেলাইজড টার্ম দিয়ে একটা অঙ্কটাকে করবার চেষ্টা করব এবং তারপর
তারপরে আমরা সেটার কিছু স্পেসিফিক ভ্যালু বার করার চেষ্টা করব। দেখো যদি কোনো অঙ্ক এরকম দেওয়া থাকে যে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস এরকম করে তোমার কাছে একটা এন টার্মস দেওয়া আছে, মানে তোমার কাছে 100টা থাকতে পারে, 200টা থাকতে পারে, যাই হোক একটা এন টার্মস দেওয়া আছে এবং এটা যোগফল তোমাকে বার করতে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা সেটা কিভাবে করব, বা এরকম 2 এর জায়গায় 3, 4, 5 যা ইচ্ছা দিতে পারে, ঠিক আছে? 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা দিতে পারে। তাহলে সেটা আমরা কিভাবে বার করব, সেইটা বার করার জন্য আমি প্রথমত তোমাদেরকে বলি যে এইটা আমরা এই রকম কোনো সংখ্যা ধরে না করে আমরা এ দিয়ে করবার চেষ্টা করি, যে এ প্লাস এ প্লাস এ, ঠিক আছে? যাতে আমি একটা ভ্যালু, এই যে এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো। কীরকমভাবে পাবো, ধরো আমি এইরকমভাবে এন টার্মস পর্যন্ত লিখেছি, ঠিক আছে? এবার এটা 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে, তো ফলে আমরা এটাকে কি করব, যেমন ধরো এই প্রথমের যেটা আমি উদাহরণ লিখেছি 2 আকারে, সেটার থেকে যদি আমরা 2 একটা কমন নিয়ে নিই, এই গোটা যোগটার থেকে আমরা প্রথমেই যদি একটা 2 কমন নিয়ে নিই, তাহলে আমাদের কাছে কি থাকতো, ভেতরের টার্মগুলো 1 প্লাস 1 প্লাস 1 এইরকম করে চলতে থাকতো এন টার্মস পর্যন্ত। সেই জিনিসটাই আমরা এখানে ফলো করব। আমরা এই এ ব্যাপারটা, অর্থাৎ যে কোনো একটা সংখ্যা যেটাই দেওয়া থাকবে সেটাকে আমরা বাইরে কমন নিয়ে নেব, নিয়ে ভেতরের পার্টটা পড়ে থাকবে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এইভাবে এন টার্মস পর্যন্ত থাকলো। এবার এইটাকে আমরা কিভাবে সলিউশন করব সেটা দেখি। অর্থাৎ বাইরে এই অংশটা নিশ্চয় পরিষ্কার করে বোঝা গেছে যে বাইরে যে এটা বার করছি সেটা হচ্ছে এখানে যে ডিজিটটা দেওয়া থাকবে সেই ডিজিটটা কমন নিয়ে নিলে ভেতরে সব 1 এইভাবে পড়ে থাকবে, হলো? তাহলে ভেতরের অংশটাকে আমরা কিভাবে করব? প্রথমেই যেটা মাথায় আসবে, দেখো যে 1 পরে 10 প্লাস 1, তারপরে কি 110 প্লাস 1, এইরকম কিছু একটা মাথায় আসতে পারে। কিন্তু সেই রকম করলে আমরা কোনো প্যাটার্নকে খুঁজে পাবো না। আমাদেরকে যেটা করতে হবে এখানে সেটা হচ্ছে বাইরে আমাদেরকে একটা 1 9 কমন নিতে হবে, বা আমরা বলতে পারি যে ভেতরের অংশটাকে আমরা 9 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমাদের ভেতরের অংশটা আগে কী হবে সেটা লিখি, যে 9 প্লাস 9 প্লাস 9 এইভাবে এন টার্ম পর্যন্ত লেখা হবে। আর বাইরে আমাদের তখন কি করতে হবে না, এ তো ছিলই, সেটা বাই একটা 9 লিখতে হবে, কারণ না হলে আমাদের এই ভ্যালুটার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ হবে না, একটা সমান ভ্যালু আমরা পাবো না। তাহলে সমান করতে গেলে কি করতে হবে, ভেতরের অংশটাকে যদি আমরা 9 দিয়ে গুণ করি, বাইরে আমাকে সেটাকে একটা 1 9 দিয়ে গুণ করে রাখতে হবে বা 9 দিয়ে ভাগ করে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা বাইরে a/9 লিখলাম, আর ভেতরে আমাদের যে পার্টটা এবারে পেলাম, এইটাকে আমরা কি করব, এই প্রতি 9, 99, 999 বা 9999 যে টার্মগুলো আমাদের আসতে থাকবে 9 দিয়ে, সেগুলোকে আমরা লিখব 10 - 1 প্লাস 100 - 1 প্লাস 1000 - 1, এইভাবে একদম এন টার্ম পর্যন্ত লিখতে থাকবো, ঠিক আছে? আপ টু এন টার্ম। এরপর দেখো আমাদের কি আসছে, a/9 বাইরে থাকছে, আর ভেতরে দেখো আমরা দুটো সিরিজে জিনিসটাকে ভাগ দিতে পারি। এক হচ্ছে 10, 100, 1000 এইভাবে যাচ্ছে nth টার্ম পর্যন্ত, অর্থাৎ nth টার্মে গিয়ে কী হবে না, 1 গায়ে আমার এনটা 0 পড়ে যাবে, সেরকম একটা টার্ম আসছে। আর আরেকটা আসছে, প্রত্যেকটার ক্ষেত্র থেকে আমরা একটা করে -1 পাচ্ছি। কতগুলো -1 পাচ্ছি না, ঠিক nth টার্ম পর্যন্ত -1 পাচ্ছি, অর্থাৎ আমরা nটা -1 যোগ করব। অর্থাৎ আমরা এখানে প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে একটা -n পেয়ে যাচ্ছি, সেটা লিখে দিই। আর এই টার্মটা কি হচ্ছে না, এই টার্মটা আমরা আলাদা করে লিখি 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস এরকম ডট ডট করে nth টার্ম পর্যন্ত যাচ্ছি, আপ টু nth টার্ম। দেখো এই অংশটা ক্লিয়ার। এরপরে দেখো এই পার্টটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এই পার্টটা আসলে আছে একটা জিপিতে। এই জিপির প্রথম টার্মটা হচ্ছে 10, আর এখানে এনটা টার্ম আছে, আর এখানে আমরা যে আর অর্থাৎ কমন রেশিওটা পাচ্ছি সেটা হচ্ছে 10, কারণ 10 10কে 100, 110 1000, এইভাবে আমাদের জিপিটা তৈরি হয়েছে। তাহলে এখানে এন টার্মের যোগফল আমরা কি লিখব, তাহলে বাইরে তো a/n ছিলই, আমরা ভেতরে এখানে কি লিখতে পারি, এসএন এর ভ্যালুটা না a ইন্টু, অর্থাৎ 10 ইন্টু, ভালো করে বুঝি, প্রথম টার্মটা 10, তাহলে 10 ইন্টু 1 মাইনাস 10 টু দি পাওয়ার n, আর নিচে আমরা লিখব 1 মাইনাস 10, এদিকে -n আমাদের আছে।
এবার দেখি আমরা ভালো করে দেখতে পাচ্ছি যে এখানে আমরা যে কোনো সংখ্যা বসাই, অর্থাৎ আমরা এখানে 2 2 2 2 বসাই বা 4 দিয়ে বসাই বা 5 দিয়ে বসাই, যা সংখ্যাই বসাই, দেখো আমি তোমাদেরকে একটা কমন ফরম্যাটে এনে ফেলে দিলাম, যে কমন ফরম্যাটে তোমাকে শুধু এই কি সংখ্যাটা নিচ্ছি অর্থাৎ কি ডিজিটটা নিচ্ছি সেই ডিজিটটার ভ্যালুটা এখানে লিখতে হবে, আর কততম টার্ম পর্যন্ত যাচ্ছি সেই টার্মটা আমার এখানে বসাতে হবে, বসিয়ে এটা আমরা সমাধান করে নিলেই উত্তরটা বেরিয়ে যাবে। নেক্সট অঙ্কটা দেখো, বার করতে দিয়েছে ধরো 3 3 3 3 এরকম করে এনটা ডিজিট আছে, ঠিক আছে, এনটা 3 আছে, এইটার হোল স্কোয়ারের ভ্যালু। তো আমরা আবার একই রকমভাবে 3 2 1 5 যাই থাকুক সেটা নিয়ে মাথা ঘামাবো না, আমরা একটা জেনারেলাইজড ফর্মুলা তৈরি করার মন দিই। তাহলে সেটা কি করব, আমরা তাহলে লিখছি, ধরো এটা লেখা আছে এ এ এ এইভাবে লেখা আছে এনটা ডিজিট, ঠিক আছে, এবং তার হোল স্কোয়ার বার করতে দিয়েছে। তাহলে কি করতে হবে, প্রথমত দেখো আমরা ভেতরে এই যে এখানে 3 3 3 3 নিয়েছি, আমরা যদি 3 ব্যাপারটাকে কমন নিতাম তাহলে আমরা ভেতরে কি লিখতাম, ভেতরে সবগুলো 1 লিখতাম, অর্থাৎ আমরা এখানে 1 ব্যাপারটা এন ডিজিট পর্যন্ত লিখতাম। তো তাহলে এখানেও আমরা সেটাই করব, আমরা এ ব্যাপারটাকে কমন নেব আর ভেতরে বেসিক্যালি 1 1 1 1 1 1 করে একটা এন ডিজিট পর্যন্ত 1 নেব। হলো, এবার এই হোল স্কোয়ার আমাকে বার করতে দিয়েছে, তাহলে এই এটাকে যদি স্কোয়ারের বাইরে আমরা বার করতে চাই, যেহেতু এইটা আর এইটার গুণফল আকারে দেওয়া আছে ভেতরে, তাহলে আমরা বাইরে কি লিখবো, না এ স্কোয়ার ইন্টু 1 1 1 1 এরকম আমরা এনটা ডিজিট লিখবো, এই এন ডিজিট লেখার পরে তার স্কোয়ার হবে। এরপর দেখো এই ভেতরের ব্যাপারটাকে আমরা একটু ছোট করে ভাবি, আমরা ধরো 5টা 1 নিয়েছি, তাহলে এই 5টা 1কে আমরা কিভাবে লিখব, আমরা প্রথমেরটা লিখতে পারি 1-এর গায়ে 4টে শূন্য, তারপরে তার সঙ্গে যোগ করছি 1-এর গায়ে 3টে শূন্য, তার সঙ্গে 1-এর গায়ে 2টো শূন্য, 10 + 1 এইভাবে লিখতে পারি। এবার দেখো প্রথমের পার্টটাকে আমরা কি লিখতে পারি, না 10 টু দি পাওয়ার 4, তারপরটা কত 10 কিউব, তারপরটা 10 স্কোয়ার, তারপরটা 10 টু দি পাওয়ার 1 এবং ফাইনালি যেটা লিখতে পারি সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 0। ঠিক আছে, এই জিনিসটাই কিন্তু আমাদের এখানেও ফলো হবে, কেননা এখানে আমরা এনটা ডিজিট নিয়েছি। তাহলে এনটা ডিজিট নেওয়ার অর্থটা কি, আমাদের এই প্রথম যে ভ্যালুটা আসবে, আমরা এই যে 1-এর গায়ে আমরা কটা শূন্য নেবো, না n-1 সংখ্যক শূন্য নেবো। এখানেও দেখো 5 অঙ্কের সংখ্যা যখন ছিল তখন কি 1-এর গায়ে 4টে শূন্য নিতে হয়েছে, এখানে আমাদের 1-এর গায়ে n-1 সংখ্যক শূন্য নেবো। তারপরের পার্টটা কি আসবে, না 1-এর গায়ে আমরা শূন্য নেবো ঠিক n-2 সংখ্যক। এরকম করে আস্তে আস্তে আমাদের সেই 110 1 এই পর্যন্ত আমাদেরকে যেতে হবে মাঝখানের পদগুলোর পরে। এবার এইটা আমরা যখন সলিউশন করব দেখব যে এইটা আসলে আমাদের কাছে একটা জিপির মতো চলে এসেছে। কীরকম জিপি, না দেখো আমরা এই পার্টটাকে এইভাবে লিখতে পারি যে 10 টু দি পাওয়ার n-1 প্লাস 10 টু দি পাওয়ার n-2, এইভাবে যেতে 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 10 স্কোয়ার 10 এবং 1 এইভাবে আমরা আসতে পারি। এবার এই যে জিপিটা, এই জিপিটা যদি আমরা উল্টে লিখি, মানে এদিক থেকেও লিখতে পারি, কিন্তু আমরা যদি এইখান থেকে লিখতে শুরু করি তাহলে এইটা হচ্ছে ফার্স্ট টার্ম আর এইটা হচ্ছে আমার nth টার্ম। মাথায় রেখো এটা কিন্তু ফার্স্ট টার্ম হলে এটা nth টার্ম হবে, n-1 নয়, কেননা ঘাতে n-1 আছে আর এখানে শুরুটা কোথার থেকে হচ্ছে, না 10 টু দি পাওয়ার 0 থেকে। ঠিক আছে, তার মানে এই যে একটা, এটা 1 নয়, এটা বেসিক্যালি 10 টু দি পাওয়ার 0, ফলে 0 থেকে n-1 পর্যন্ত টার্মের সংখ্যা কিন্তু nটা। তাহলে এই ভেতরের অংশটা আমাদের কাছে যে জিপিটাতে পড়ছে তার ফার্স্ট টার্মটা হচ্ছে 1, ভেতরে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার n আর টু দি পাওয়ার n, আর যেহেতু 10 মাইনাস 1 বাই r-1 অর্থাৎ 10-1, এই গোটা ব্যাপারটা হোল স্কোয়ার। দেখো আমাদের কাছে আবার একটা আমরা কমন টার্মের একটা প্যাটার্ন তৈরি করে ফেলেছি, যেখানে আমরা শুধু এ অর্থাৎ যে ডিজিটটা এখানে ব্যবহার হচ্ছে সেই ডিজিটটা আমাদের বসালেই হবে, এবং এখানে দেখো শুধু এনের ভ্যালু অর্থাৎ কত দূর পর্যন্ত আমরা বার করছি সেটা বসালেই আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। নেক্সট অঙ্কটা ঠিক যতটা মজাদার ততটাই কনসেপচুয়াল। অঙ্কটা ব্যাখ্যা করার আগে আমি চাইছি যে অঙ্কটা সবাই একবার খুব ভালো করে পড়ে নাও। অঙ্কটাতে দেওয়া কি আছে, দেওয়া আছে যে একটা বল 16 মিটার উচ্চ থেকে পড়েছে এবং প্রত্যেকবার সেই বলটা বাউন্স করবার সময় তার আগে যে উচ্চতা থেকে পড়েছে তার অর্ধেক উচ্চতায়
উঠেছে। এরকম 8তম বার যখন সে ভূমিটা স্পর্শ করবে, সে এর মধ্যে মোট কতটা দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ কতবার সে এই ওপর নিচ উঠানামা করার ফলে তার মোট কতটা দূরত্ব অতিক্রম করবে। তা অঙ্কটায় দেওয়া কি আছে একটু আমরা ভালো করে ছবি এঁকে বুঝি। ধরো এইখান থেকে বলটা পড়েছে কত না, প্রথম উচ্চতাটা দেওয়া আছে 16 মিটার, 16 মিটার, ঠিক আছে। এবার এই যে সে ফার্স্ট টাইম ভূমিটা স্পর্শ করেছে, ভূমি স্পর্শ করার পরে সে কতটা উচ্চতা উঠেছে না, বলছে সে ঠিক 8 মিটার উচ্চতা উঠেছে, ঠিক অর্ধেকটা উচ্চতা সে উঠেছে। নেক্সট টাইম সে ভূমি স্পর্শ করছে, এইটা হচ্ছে সেকেন্ড টাইম। এবার সেকেন্ডবার ভূমি স্পর্শ করার পরে সে কতটা উঠেছে না, ঠিক তার অর্ধেকটা, অর্থাৎ 4 মিটার উঠেছে। এই রকমভাবে সে মোট 8 বার ভূমি স্পর্শ করবে। তাহলে 4-এর পরে এখানে 2, এখানে 1, এখানে 1-এর 2 আর এখানে 1-এর 4, এই রকমভাবে সে এগিয়েছে, ঠিক আছে। এবার দেখো এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্সথ, এটা সেভেন্থ। এবং মজাদার ব্যাপার হচ্ছে এই যে 7th বার সে ভূমিটা স্পর্শ করলো, এরপরে সে আর একবারই ভূমিটা স্পর্শ করবে, কারণ এই যে সে ভূমিটা স্পর্শ করছে এইটাই কিন্তু তার 8th টার্মে, অর্থাৎ 8 বারের বার ভূমি স্পর্শ করা হয়ে যাবে। এবার যেই মুহূর্তে সে 8 বারের বার ভূমি স্পর্শ করে ফেলবে, এরপরে কিন্তু আমরা আর কাউন্ট করব না। এরপর দেখি আমরা প্রথম যে টার্মটা, অর্থাৎ প্রথমবারে যে 16 মিটারটা সে ওপর থেকে নিচে নেমেছে, এইটাকে যদি বাদ দিয়ে আমরা বাকিটা হিসাব করি, তাহলে দেখব যে এখান থেকে এত দূর পর্যন্ত কটা আমরা সংখ্যা পাচ্ছি না, যতবার সে ভূমিটা স্পর্শ করছে ততবার, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7টা, ঠিক আছে। আর এই 7 বার আমরা প্রত্যেকবার এই যে ডিস্টেন্সটা পাচ্ছি, এই ডিস্টেন্সটা কিন্তু 2 বার করে কাউন্ট হবে, কারণ একবার সে উঠবে অতটা ডিস্টেন্স। ধরো এই সেকেন্ডবার ভূমি স্পর্শ করার আগে সে কি হবে, প্রথমবার এই যে ভূমি স্পর্শ করার পরে সে একবার 8 মিটার উঠবে, ফের আবার 8 মিটার নামবে। এই 8 মিটার ওঠা এবং নামা দুটোই কিন্তু কাউন্ট হবে। এবার দেখো অঙ্কটাকে আমরা জিপির সাহায্যে বলি। আমি এখানে খুব সহজেই দেখতে পাচ্ছি যে 8মবার ভূমি স্পর্শ করা পর্যন্ত আমরা জাস্ট ক্যালকুলেট, এই যে ছবিটা এঁকে ক্যালকুলেট করলেই পেরে যাব। কিন্তু আমাকে জিনিসটা যদি আরও সহজে করতে হয়, যদি 8 না থাকতো, যদি 800তম বার থাকতো বা যদি 80তম বার থাকতো, তাহলে তো আর আমি সেটা গুণে করতে পারতাম না, হাতে গুণে। সেখানে আমাকে একটা জিপির সাহায্য নিতে হতো। তো এইবারে আমি জিপির ব্যাপারটাতে ঢুকছি। এবারে আমি সিরিজ ব্যাপারটাকে এখানে বুঝবার চেষ্টা করছি। কি হচ্ছে না, দেখো প্রথম যে উচ্চতাটা আমরা যোগ করছি সেটা 16, দ্বিতীয় উচ্চতাটা আমরা কি করছি না 16-র হাফ হচ্ছে, অর্থাৎ দেখো প্রত্যেকবার 16-র হাফ, তারপরের বারে তার হাফ, অর্থাৎ এর পর থেকে নেক্সট যতগুলো টার্ম আমরা পাবো সেগুলো কিন্তু হাফ হাফ করে কমতে কমতে যাবে, ঠিক আছে। অর্থাৎ মানে আমরা একটা কমন রেশিও খুঁজে পাচ্ছি, যে কমন রেশিওটা আমরা এখানে পাচ্ছি যে হাফ। কতগুলো টার্ম এখান থেকে আমরা পাচ্ছি না, যতবার সে লাফাবে, এখানে 8 বার বলেছে, তাহলে তার থেকে ঠিক 1 কম, অর্থাৎ এই প্রথমের অংশটা আমরা বাদ দিয়ে বাকিটা হিসাব করেছি। তাহলে যদি n-তম বার লাফাতো বা n-তম বার বাউন্স করতো, তাহলে আমরা কতগুলো টার্ম নিতাম, n-1তম টার্ম পর্যন্ত যেতাম। বোঝা গেল? এবার এখানে এক্ষেত্রে যেহেতু এই জিপিটা আমরা নিচ্ছি, জিপির ফার্স্ট টার্মটা কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেট করব, অর্থাৎ এই যে উচ্চতাটা উঠছে এবং উচ্চতাটা নামছে, অর্থাৎ প্রথমের যে অংশটা সেটা কিন্তু আমরা আগেই বাদ দিয়ে রাখছি, বাদ দিয়ে বাকি অংশটাকে জিপিতে ফেলার চেষ্টা করছি। তো দেখে নিই এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, ঠিক আছে। তো আমরা যেটা করছি, দেখো খুব ভালো করে অঙ্কটাকে বোঝার চেষ্টা করি। তাহলে প্রথম পার্ট যেটা হলো, সেই প্রথম পার্টে আমাদের কি হলো না 16 মিটার সে বলটা প্রথমে পড়লো, হলো। তারপরের পার্টে আমরা কি হলো, আমরা একবার করে বলটা 8 মিটার উঠছে, আবার 8 মিটার নামছে, এইভাবে এগোতে থাকবে। অর্থাৎ দেখো সেকেন্ড পার্টটা থেকে আমরা যেটা পাবো সেই জিপিটা তৈরি করি, অর্থাৎ 2 ইন্টু এই ওঠা এবং নামার জন্য 2 গুণ করলাম, আর কতটা উঠছে বা কতটা নামছে সেটা হচ্ছে 16 ইন্টু হাফ, হলো। তারপরেরটা কি হবে না, আবার ওঠা নামার জন্য 2 গুণ করলাম, আর নেক্সট টার্মটা হবে 16 ইন্টু 1/2 তার হোল স্কোয়ার। কেন না, আমরা এই যে বললাম যে যেখানে কমন রেশিও হচ্ছে হাফ, এইভাবে আমরা এগোতে এগোতে লাস্ট টার্ম কি পাবো, লাস্ট টার্মটা পাবো 2 ইন্টু 16 ইন্টু হাফ টু দি পাওয়ার, এখানে এই বাকি যে টার্মটা, সেই বাকি টার্মটা কটা না 7টা, অর্থাৎ আমরা এখানে করব 7। বোঝা গেল?
এরপর আমরা এখানে কি লিখবো তাহলে 16 প্লাস, দেখো আমরা এই পার্টটার থেকে 2 ইন্টু 16 প্রত্যেকটাতে আছে, তাহলে আমরা 2 ইন্টু 16 অর্থাৎ 32 বাইরে লিখে নিচ্ছি। আর এই পার্টটার জন্য আমাদের বাকি যে অংশটা পড়ে থাকছে সেটা একটা জিপি, অর্থাৎ হাফ প্লাস হাফ স্কোয়ার প্লাস এইভাবে চলতে থাকবে হাফ টু দি পাওয়ার 7 এই পর্যন্ত। এরপর এটাকে আমরা সমাধান করলে কি পাবো না 16 প্লাস 32 ইন্টু, দেখো ওপরে কি থাকবে না হাফ ইন্টু 1 মাইনাস হাফ টু দি পাওয়ার 7, আর নিচে থাকবে 1 মাইনাস হাফ। এবার দেখো এই হাফ আর এই 1 মাইনাস হাফের ভ্যালু হাফ, এই দুটো কেটে যাচ্ছে, তাহলে ফাইনালি আমার ভেতরে পড়ে থাকছে 16 প্লাস 32 বাদ দিলে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার 7 কত, 2 টু দি পাওয়ার 7-এর ভ্যালু 128। এরপরে কেউ ভুল করে এই 1 মাইনাস 128টাকে সমাধান করে ফেলো না, তাহলে আর অঙ্কটা এগোবে না। 16 প্লাস এখানে যেটা করো 32 দিয়ে গুণ করে দাও, তাহলে 32 মাইনাস 32 গুণিত 1/128, এটা করলে হবে 1/4, অর্থাৎ আমরা এখান থেকে পাবো 6 2 8 3 1 4, 48 মাইনাস 1/4 বা 47 হোল 3/4। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই বলটা 8বার ভূমি স্পর্শ করার সময়, ঠিক 8বার ভূমি স্পর্শ করার সময় পর্যন্ত টোটাল 47 হোল 3/4 মিটার সে যাবে। কি এই অঙ্কটা ঠিক কেমন লাগলো? এতদিন পর্যন্ত কেসিনাগের ওই অঙ্ক যেখানে বাঁদর তৈলাক্ত মাসে চড়তো সেটা নিয়ে অনেকেরই প্রবলেম ছিল, কেন না বাঁদর কেন তৈলাক্ত মাসে চড়বে, সবারই আপত্তি ছিল। কিন্তু এখানে তো আর আপত্তি থাকার কোনো কারণ নেই, কারণ বল তো বাউন্স করবেই, আর বল বাউন্স করলে অঙ্কও আমাদেরকে করতে হবে।